ডিয়ার স্টুডেন্ট, খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের পার্ট 2তে সকলকে স্বাগতম। আজকের পার্টে আমরা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হাইড্রোকার্বন কি, কিভাবে হাইড্রোকার্বন চেনা যায়, হাইড্রোকার্বনের পুরো ক্লাসিফিকেশান কিভাবে খুব সহজে মনে রাখা যায়, এই সকল ট্রিক্স নিয়ে বিস্তারিত কথা বলবো। শুরুতেই আমরা হাইড্রোকার্বন কি এই কনসেপ্টটি ক্লিয়ার করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, হাইড্রোকার্বন কি এর উত্তরে সবচাইতে সহজে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগগুলো হচ্ছে হাইড্রোকার্বন। তোমরা নামটা যদি একটু ভালো করে খেয়াল করো, হাইড্রোকার্বন, হাইড্রোজেন, কার্বন, এই দুটি পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন চেনার প্রধান উপায় যেটা, এই যৌগগুলোর মধ্যে হাইড্রোজেন থাকবে প্লাস কার্বন থাকবে। হাইড্রোজেন আর কার্বন যখনই থাকবে কোনো একটা যৌগের মধ্যে, তারা হাইড্রোকার্বন হিসাবে পরিগণিত হবে। আমরা যদি হাইড্রোকার্বনের কিছু যৌগ উদাহরণ হিসেবে দিতে চাই, শুরুতে আমরা লিখতে পারি CH4 মিথেন, এরপর লেখা যায় CH3 ইথেন, এরপর CH2 প্রোপেন। দেখো প্রত্যেকটা যৌগের মধ্যে কিন্তু কার্বন আর হাইড্রোজেন রয়েছে। যেহেতু কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, এই কারণে আমরা এই যৌগগুলোকে হাইড্রোকার্বন বলতে পারি। আসলে যতগুলো হাইড্রোকার্বনের যৌগ আছে, প্রত্যেকটা হাইড্রোকার্বন যৌগে কিন্তু কার্বন, হাইড্রোজেন এই শুধুমাত্র দুটি পরমাণু থাকবে। এখন কারো মনে যদি প্রশ্ন হয় কার্বন হাইড্রোজেন থাকবে, সেই সাথে যদি অন্য কোনো পরমাণু চলে আসে, তখন কি সেগুলো হাইড্রোকার্বন থাকবে? সেই যৌগগুলোকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো? সাপোজ আমরা যদি এই যৌগটার কথা চিন্তা করি, CH3OH অথবা CH3CH2OH, এই যৌগটার নাম হচ্ছে তোমার মিথানল, আর এই যৌগটা হচ্ছে ইথানল। এখন দেখো এই যৌগ দুটির মধ্যে, অর্থাৎ মিথানল এবং ইথানলের মধ্যে কার্বন হাইড্রোজেন আছে, সেই সাথে কিন্তু অক্সিজেনও আছে। দ্বিতীয় যৌগ ইথানল যেটা, সেখানেও একই অবস্থা, কার্বন হাইড্রোজেনের পাশাপাশি অক্সিজেন নামে আরও একটা পরমাণু আছে। এখন এই দুটি যৌগকে হাইড্রোকার্বন বলা যাবে কি না, অনেকে এই প্রশ্নের সম্মুখীন হও এবং দ্বিধায় থাকো। আসলে এই দুটা যৌগকে হাইড্রোকার্বন বলা যাবে না। অ্যাকচুয়ালি এই দুটি যৌগ হচ্ছে মূলত জৈব যৌগ। কারণ জৈব যৌগের সঙ্গে আমরা পড়েছিলাম যে সমস্ত যৌগে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, পাশাপাশি অন্য কোনো মৌল থাকতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, তাদের সবাইকে কিন্তু জৈব যৌগ বলা যাবে। কিন্তু হাইড্রোকার্বনের স্পেসিফিক সংজ্ঞা যদি আমরা দিতে চাই, সেখানে ছিল কি শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে। কার্বন হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো পরমাণু থাকে, কোনো বিষম পরমাণু থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এই সমস্ত পরমাণুগুলো যদি চলে আসে, তখন কিন্তু তার আর হাইড্রোকার্বন থাকবে না। যেমন এই যে আমি মিথানল লিখলাম, ইথানল লিখলাম, এই দুটি যৌগ কিন্তু জৈব যৌগ। নর্মালি এগুলো জৈব যৌগ কেন? কারণ প্রথমত এদেরকে জীবদেহ থেকে সংগ্রহ করা হয়, দ্বিতীয়ত এই যৌগগুলোর সাথে কার্বন হাইড্রোজেন ছাড়াও কিন্তু অন্য পরমাণু আছে, সুতরাং এরা হাইড্রোকার্বন হবে না। হাইড্রোকার্বন হতে হলে শুধু কার্বন আর হাইড্রোজেন লাগবে, আর কার্বন হাইড্রোজেনের সাথে সাথে যদি অন্য কোনো পরমাণু চলে আসে, ভিন্ন কোনো পরমাণু, তখন তারা জৈব যৌগ হবে, বাট হাইড্রোকার্বন হবে না। তাহলে এই আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে হাইড্রোকার্বন হচ্ছে সেই সকল যৌগগুলা যাদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, কিন্তু কার্বন হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো পরমাণু চলে আসে, তখন সেই যৌগটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো না। তো আমরা উদাহরণও দিয়েছি, এরপরে অ্যালকিন থেকে লেখা যেত, অ্যালকাইন থেকে লেখা যেত। আমরা শুধুমাত্র প্রাথমিক লেভেলের যে যৌগগুলা, সেগুলো দিয়ে তোমাদেরকে বোঝালাম। এবার এই হাইড্রোকার্বন যে বিষয়টা, এটার ক্লাসিফিকেশান, শ্রেণীবিভাগটা অনেকের কাছে খুবই জটিল মনে হয়। আমরা এই ভিডিওতে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটা খুব সহজ করে বলার চেষ্টা করব। তোমরা ভিডিওটা কোনো প্রকার স্কিপ করা ছাড়া শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের শ্রেণীবিভাগটা আজকের পর থেকে আর কোনোভাবেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। হাইড্রোকার্বনটাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, দ্বিতীয় ক্যাটাগরির হাইড্রোকার্বন যারা, তারা হচ্ছে তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন
এটা নিয়ে যদি আমরা কথা বলি, অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত। অর্থাৎ আগের দিনে প্রাথমিক অবস্থায় যে অ্যালোপ্যাটিক হাইড্রোকার্বনগুলো পাওয়া গিয়েছিল তাদের বেশিরভাগ প্রাণীজ চর্বি থেকে সংগ্রহ করা হয়েছিল। অর্থাৎ যে কোনো প্রাণীর চর্বি থেকে কিন্তু অ্যালোপ্যাটিক এই হাইড্রোকার্বনগুলো সংগ্রহ করা হয়েছিল। মূলত ওই অ্যালিফ্যাটিকের নামানুসারে এদেরকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কারা? অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত। এই চর্বিজাত পদার্থগুলো থেকে অ্যালিফ্যাটিক যৌগগুলো সংগ্রহ করা হয়েছিল প্রাথমিক অবস্থায়। এখন হয়তো আমরা বিভিন্নভাবে এটাকে পেয়ে থাকি, বিভিন্ন উৎস থেকে পরীক্ষাগারে পেয়ে থাকি, কিন্তু প্রাথমিক অবস্থায় এদেরকে শুধুমাত্র প্রাণীজ চর্বি থেকে সংগ্রহ করা হয়েছিল। তো প্রাণীজ চর্বিজাত এই কথাটির একটা প্রতিশব্দ হচ্ছে অ্যালিফ্যাটিক, আর অ্যালিফ্যাটিক শব্দের নামানুসারে এদেরকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা এটার উপরে আরও ভিডিও বানিয়েছি, সামনে হয়তো আরও ভিডিও তৈরি করব। অ্যারোমেটিক এই শব্দটি এসেছে মূলত অ্যারোমা শব্দ থেকে, গ্রিক শব্দ অ্যারোমা শব্দ থেকেই অ্যারোমেটিক শব্দটার উৎপত্তি। এই অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে তোমার সুগন্ধিযুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অ্যারোমেটিক শব্দটা এসেছে মূলত অ্যারোমা থেকে, যার অর্থ সুগন্ধযুক্ত। তো আমরা এখান থেকে সংজ্ঞাটা দিতে পারি, প্রাথমিক অবস্থায় যে সকল অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল তাদের বেশিরভাগ সুগন্ধযুক্ত। এই সুগন্ধযুক্ত হওয়ার কারণে সুগন্ধযুক্তর গ্রিক প্রতিশব্দ হচ্ছে অ্যারোমা। এই অ্যারোমার সাথে মিল রেখে এদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। আমরা যদি সংজ্ঞাটাকে আরেকটু সুন্দর মডিফাই করে দিতে চাই তাহলে বলতে পারি যে সকল যৌগ সুগন্ধযুক্ত, চাক্রিক এবং যাদের মধ্যে একান্ত দ্বিবন্ধন রয়েছে, যারা সমতলীয়, তারাই হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সুগন্ধযুক্ত হওয়ার পাশাপাশি এরা চাক্রিক থাকবে বা বলয় থাকবে, এখানে একান্ত দ্বিবন্ধন থাকবে, সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকবে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। এই সকল বৈশিষ্ট্যগুলো যখন থাকবে তখনই মূলত ওই যৌগগুলোকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একবার শর্টকাট সংজ্ঞা প্রাইমারি লেভেলে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি সেটার উত্তরে বলতে পারি যে সকল হাইড্রোকার্বনগুলো সুগন্ধযুক্ত, চাক্রিক, বলয়াকার এবং যেখানে একটার পর একটা দ্বিবন্ধন আছে সমতুলীয়, তার হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনের প্রাথমিক যেই ক্লাসিফিকেশান অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই দুটি বিষয় মোটামুটিভাবে আমরা বুঝতে পেরেছি। এবার আসো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা কয় ভাগে ভাগ করা হয়েছে, এবার এটা জানবো। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে, মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে তোমার বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যেটা, সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অন্যটি হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। শিক্ষার্থী বন্ধুরা, এই মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কোনগুলা আমরা কিন্তু নাম দেখেই কিছুটা অনুমান করতে পেরেছি। তোমরা কিন্তু হাইড্রোকার্বন থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যতগুলো ক্লাসিফিকেশানের ব্যাখ্যা দিয়েছি সবগুলো কিন্তু শব্দ থেকেই আমরা কিন্তু সংজ্ঞাটা বের করতে সক্ষম হয়েছি। কারণ হাইড্রোকার্বন হাইড্রোজেন কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কারা? অ্যালিফ্যাটিক শব্দের অর্থ চর্বিজাত। এই চর্বিজাতের প্রতিশব্দ অ্যালিফ্যাটিক, তার নামানুসারে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। অ্যারোমেটিক, অ্যারোমা শব্দ থেকে এসেছে, সুগন্ধযুক্ত। এরপরে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কারা? আমরা যদি এই সংজ্ঞাটা একটু শর্টকাট করে বলতে চাই, মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে, একবারে শর্টকাট করে যদি বলতে চাই, বলা যায় যে সকল হাইড্রোকার্বনের শিকলটা মুক্ত অবস্থায় থাকে সেগুলো মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর একটু ভালোভাবে সংজ্ঞাটা যদি দেওয়ার চেষ্টা করি, বলা যায় যে সকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রান্তীয় কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকে তার হচ্ছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রান্তের কার্বন অর্থাৎ প্রথম কার্বন, শেষ কার্বন, এগুলো মুক্ত অবস্থায় থাকবে। যেমন আমরা বিউটেনটা লিখি CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে বিউটেন। এই বিউটেনে খেয়াল করো, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, প্রথম কার্বন, শেষ কার্বন, এগুলোকে বলে প্রান্তীয় কার্বন। তোমরা দেখো প্রথম কার্বন এবং শেষ কার্বন এগুলো কিন্তু মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ চাইলে কিন্তু এর সাথে আরও মিথাইলমূলক যুক্ত হতে পারত।
এই কার্বনের সাথে সেম অন্য কেউ এসে যুক্ত হতে পারত। আমরা অন্তত এটা দেখতে পাচ্ছি যে এই যৌগটার মধ্যে প্রান্তীয় কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকে, আর এই কারণেই মূলত এদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। আমরা যদি আরেকটা যৌগ লিখি, এটা বিউটেন লিখেছি, যদি আমরা পেন্টেন লিখি CH3 CH2 CH2 CH2, যেহেতু পেন্টেন আমাদেরকে 5টা কার্বন দিতে হবে, CH3 1 2 3 4 5, যেহেতু 5টা কার্বন রয়েছে এই যৌগটার নাম হবে পেন্টেন। আর এই পেন্টেনের মধ্যে প্রথম কার্বন শেষ কার্বন মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ চাইলে কিন্তু এরা অন্য কারোর সাথে যুক্ত হতে পারত, যেহেতু এরা ফ্রি অবস্থায় আছে প্রান্তের কার্বনগুলা, আর এই কারণে এদেরকে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। আর বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যারা ঠিক মুক্ত শিকলের বিপরীত, অর্থাৎ এদের প্রান্তীয় কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকবে না, এরা বদ্ধ অবস্থায় থাকবে। যেমন আমরা যদি লিখি সাইক্লোপ্রোপেন, যদি লিখি CH2 CH2 CH2, এই যৌগটার নাম হচ্ছে তোমার সাইক্লোপ্রোপেন। একটা দুইটা তিনটা কার্বন হওয়ার কারণে একে প্রোপেন বলা হচ্ছে। আর দেখো সাইক্লো শব্দের অর্থ হচ্ছে তোমার চাকরিক, সাইক্লো শব্দের প্রতিশব্দ হচ্ছে চাকরিক, এটাকে চাকরিক প্রোপেন বলা হয়, যেহেতু এখানে 3টা কার্বন রয়েছে আর 3টা কার্বনের মধ্যে কিন্তু কোনো প্রান্তীয় কার্বন নেই। তোমরা দেখো এখানে প্রান্তীয় কার্বন তুমি ধরতে পারবা না, যেহেতু এটা একটা সার্কুলেশন আছে একটা ত্রিভুজের মতো, প্রথম কার্বন শেষ কার্বন এখানে চেনা যাবে না। তার মানে যে সকল যৌগে এভাবে প্রান্তীয় কার্বন থাকবে না, অর্থাৎ কোনো কার্বন মুক্ত অবস্থায় থাকবে না, তাদেরকে বলা বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আমরা আরেকটা যৌগ লিখতে পারি, যেমন সাইক্লোবিউটেন লিখতে পারি CH2 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 CH2, সাইক্লোবিউটেন। তোমরা দেখো কার্বন 1টা 2টা 3টা 4টা, নর্মালি যদি এটা শিকল আকারে যেত তাহলে সেখানে কিন্তু এটা বিউটেন হতো। আর যেহেতু এটা সাইক্লোভাবে আছে, চাকরিকভাবে আছে, অর্থাৎ বদ্ধ অবস্থায় আছে, এখানে কিন্তু প্রান্তের কার্বন নেই, যার জন্য এটাকে আমরা বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলবো। তাহলে তোমরা মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এই দুটি কম্পারিজনও বুঝতে পেরেছো। এবার আসো মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা আবার দুই ধরনের, একটা হচ্ছে তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত, অন্যটি হচ্ছে তোমার অসম্পৃক্ত। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত কি সেটা একটু পরে বলছি, তাহলে আমরা শুরু থেকে আরেকবার এক নজর দেখে ফেলি ক্লাসিফিকেশনটা। হাইড্রোকার্বনটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা অ্যালিফ্যাটিক, অন্যটা অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিকটা আবারও দুই রকমের, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল কারা, বদ্ধ শিকল কারা, তাদেরকে কিন্তু আমরা চিনে ফেলেছি। এবারে মুক্ত শিকলটা আবারও দুই ধরনের। মুক্ত শিকল বলতে এই যেগুলো তোমার শিকল আকারে থাকবে, প্রান্তীয় কার্বন থাকবে, তার হচ্ছে মুক্ত শিকল। তাদের মধ্যে আবার দুই রকমের মুক্ত শিকল আছে, সম্পৃক্ত, অসম্পৃক্ত। এখন আসো আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন কারা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা, এটি একটু দেখাচ্ছি তোমাদের। সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে তারা যে সকল মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে সবগুলো বন্ধন একক বন্ধন, অর্থাৎ এখানে যতগুলো কার্বন কার্বন বন্ধন রয়েছে সবগুলো বন্ধন একক বন্ধন, তারা হচ্ছে তোমার সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, বা সংক্ষেপে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা যায়। অর্থাৎ একটু আগে আমরা যে মুক্ত শিকল হাইড্রোকার্বনগুলো দেখেছিলাম, যেমন CH3 CH2 CH2 CH3, একটু আগে বলেছিলাম এই যৌগটার নাম বিউটেন, এবং এটাকে আমরা মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হিসেবে অভিহিত করেছিলাম, কারণ এখানে প্রান্তীয় কার্বন রয়েছে। এখন এই যৌগটাতে যতগুলো বন্ধন আছে সবগুলো বন্ধন কিন্তু একক বন্ধন, আর একক বন্ধন হলে এদেরকে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা যায়। এখানে সবগুলো বন্ধন একক বন্ধন, সেটা বুঝবো কিভাবে? আমি যদি এই যৌগটার গঠনটা তোমাদেরকে দেখাই, কার্বনের হাত সবসময় চারটি হয়। দেখো আমি হাইড্রোজেনগুলো কিভাবে দিচ্ছি, হাইড্রোজেন 3টা, 1টা 2টা 3টা, এই যে বন্ধনটা, এরপরে কার্বন 2টা হাইড্রোজেন, উপরে একটা দিলাম, নিচে একটা, এই হাতটা আবার দিলাম। হাত বলতে এখানে যোজনীকে মিন করতেছে, কারণ যতগুলো যৌগ আছে, বিশেষ করে কার্বনের জৈব যৌগ বা হাইড্রোকার্বন, তাদের প্রত্যেকটা যৌগে কিন্তু কার্বনের যোজনী 4 মেনটেন করে। তো এই যৌগগুলোতেও ঠিক একইভাবে কার্বনের যোজনী 4 হবে, 1 2 3 4। আমরা পরের কার্বনে আসি, উপরে হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে 3টা দিলাম, 3টা,
এখন তোমরা দেখো এই যৌগটার মধ্যে বিউটেন, এই যৌগটার মধ্যে কোথাও কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, সবগুলো বন্ধন একক বন্ধন। এই যে দেখো, তার মানে আমরা বলতে পারি এই যৌগটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কারা? যে সকল যৌগে প্রত্যেকটা বন্ধন একক বন্ধন, যতগুলো কার্বন কার্বন বন্ধন আছে প্রত্যেকটা বন্ধন একক বন্ধন, এই যেভাবে তাদেরকে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। আর যদি কোনো যৌগের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যারা, সেখানে যদি অন্তত একটা দ্বিবন্ধন পাওয়া যায় বা একটা ত্রিবন্ধন পাওয়া যায়, তখন আমরা সেই যৌগটাকে আর সম্পৃক্ত বলতে পারবো না, তার অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে যাবে। যেমন আমরা যদি অ্যালকিন থেকে একটা যৌগ লিখি CH3 CH ডাবল বন্ড CH2, এই যৌগটা একটু খেয়াল করো, CH3 CH ডাবল বন্ড CH2, এই যৌগটার মধ্যে একটা দ্বিবন্ধন রয়েছে, যৌগটার নাম হচ্ছে তোমার প্রোপিন। এই যৌগটার নাম হচ্ছে প্রোপিন, 3টা কার্বন তো এই কারণে এটার নাম প্রোপেন। আর যেহেতু দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে সেগুলো অ্যালকিন হয়, তখন অ্যালকেনের নামের শেষে ইন শব্দটা যোগ করতে হয়, প্রোপেন হওয়ার কথা, এই দ্বিবন্ধন থাকার কারণে প্রোপিন হয়ে গেল। তাহলে এই যৌগটার নাম হবে প্রোপিন। আর এখানে কার্বন 3টা রয়েছে, সবচেয়ে বড় কথা এই যৌগটার মধ্যে একটা দ্বিবন্ধন রয়েছে, আর দ্বিবন্ধন থাকলেই কিন্তু সেগুলো সম্পৃক্ত থাকবে না, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল যৌগতে বা মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এখানে কিন্তু ত্রিবন্ধনও যদি হয় তখন সেটাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। এবার আসো আরেকটা ক্লাসিফিকেশান আমাদের বাকি আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা, সেটাকে আবারও 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার অ্যালকিন, অন্যটি হচ্ছে তোমার অ্যালকাইন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যখন আমরা সংজ্ঞাটা দিয়েছিলাম তখন বলেছিলাম যে কোনো একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন সেই যৌগটাকে আমরা অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলবো। কিন্তু দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপস্থিতিকে কেন্দ্র করে সেখানে আরও 2টি ভাগ করা হয়েছে, একটা অ্যালকিন আর একটা অ্যালকাইন। অর্থাৎ অ্যালকিন অ্যালকাইনগুলো কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে বের হয়েছে। এখন অ্যালকিন কি সেটা যদি একটু শর্ট করে বলি, যে সকল হাইড্রোকার্বনে বা বিশেষ করে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তখন তারা অ্যালকিন, আর অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে যাদের প্রধান শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তারা অ্যালকাইন। তাহলে দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে তারা অ্যালকাইন। আমরা অলরেডি অ্যালকিনের একটা উদাহরণ কিন্তু এখানে লিখে ফেলেছি, দেখো তোমরা CH3 CH ডাবল বন্ড CH2, এই যৌগটার নাম প্রোপিন। আর এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অবশ্যই এটা অসম্পৃক্ত হবে, কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে এটা কিন্তু অ্যালকিন হবে, যেহেতু এই যৌগটার মধ্যে দ্বিবন্ধন রয়েছে তার মানে এটা অ্যালকিন হবে। এখন যদি আমরা একটা অ্যালকাইন লিখি CH ট্রিপল বন্ড CH, এই যৌগটার নাম হচ্ছে তোমার ইথাইন অথবা অ্যাসিটিলিন, এই যৌগটাকে আমরা অ্যালকাইন বলতে পারবো কারণ এই যৌগটার মধ্যে একটা ত্রিবন্ধন রয়েছে। আরেকটা যদি লিখে দেখাই CH3 C ট্রিপল বন্ড CH, এই যৌগটার নাম হচ্ছে তোমার প্রোপাইন। যেহেতু এই সকল যৌগের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে এই কারণে এরা প্রোপাইন। তাহলে দ্বিবন্ধন থাকলে তারা হচ্ছে তোমার অ্যালকিন, আর ত্রিবন্ধন থাকলে তারা হবে অ্যালকাইন। আর এই যৌগগুলা এতটুকু অনায়াসে লেখা যায়, এর কারণ হচ্ছে এই যৌগগুলো নিয়ে তোমাকে প্রচুর স্টাডি করতে হবে, কিভাবে এই যৌগগুলো লেখা যায়, কেন এটার নাম প্রোপাইন হলো, কেন বিউটেন, কেন বিউটিন, দ্বিবন্ধন হলে হাইড্রোজেন কয়টা হবে, একক বন্ধন হলে হাইড্রোজেন কয়টা হবে, এই সকল বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিও যখন আপলোড করব আশা করি তোমরা তখন এই বিষয়গুলোতে ক্লিয়ার হবা। কিন্তু এখানে আমি যে বিষয়টাকে মাথায় রেখে হাইড্রোজেনগুলো দিচ্ছি মূলত বন্ধনের উপরে। দেখো তোমরা কার্বনের সাথে এখানে কোনো হাইড্রোজেন দিই নাই, কারণ এখানে 3টা বন্ধন, এখানে একটা বন্ধন, 4টা বন্ধন। আর কার্বনের হাত সবসময় 4টা হয়, 4টা বন্ধনই হয়, যোজনী যেহেতু 4, যার কারণে আমরা এখানে কোনো হাইড্রোজেন দিই নাই। আবার এখানে দেখো কার্বনের হাত 3টা, এই কার্বনের 3টা যেহেতু আরেকটা হাইড্রোজেন দিয়ে মোট 4টা করে দিয়েছি। এই কার্বনের সাথে দেখো 3টা হাইড্রোজেন আর একটা হাত, মোট 4টা, অর্থাৎ কার্বনের যোজনী সবসময় 4 মেনটেন করবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি এই পুরো ক্লাসিফিকেশনটা বুঝতে পেরেছ।
আমরা যদি শুরু থেকে আরেকটু রিভিশন করার চেষ্টা করি, হাইড্রোকার্বন 2 ভাগে বিভক্ত, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিকটা আবারও 2 ভাগে, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকলকে যেরকম করে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত 2 ভাগে বিভক্ত করেছি, বদ্ধ শিকলটাও সেমলি সম্পৃক্ত, বদ্ধ শিকল, অসম্পৃক্ত, বদ্ধ শিকল। এটাও অনেকটা আগের মতো, আমি এই বিষয়টিকে আর গুরুত্ব দিই নাই। বদ্ধ শিকলের মধ্যে যে সকল বদ্ধ শিকল যোগে কার্বন কার্বন একক বন্ধন থাকবে তারা সম্পৃক্ত বদ্ধ শিকল, আর অসম্পৃক্ত বদ্ধ শিকল তারাই যাদের যোগের মধ্যে অন্তত কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তারা হচ্ছে তোমার অসম্পৃক্ত বদ্ধ শিকল। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টি বুঝতে পেরেছো। আর এরই সাথে আমরা আজকের ভিডিও শেষ করব। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।